This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। বেঙ্গল ব্রেকিং এ আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আর আমার সঙ্গে রয়েছেন শুভজিৎ। শর্মিষ্ঠা, বিগত 15 বছর ধরে তৃণমূল নেতাদের বিরুদ্ধে ভুড়ি অভিযোগ উঠেছে, মুড়িকির মতন অভিযোগ উঠেছে, আমরা দেখিয়েছি। আর এবার আপনাদেরকে আরও ছবি দেখাবো। ইয়াবাসে কাটমানি নেতার হিসেবে এবার নিচ্ছে জনতা। দুবরাজপুরের ছবিটা আগে দেখুন ভালো করে, এক্সক্লুসিভ। তৃণমূল কাউন্সিলরের সাগরেদকে এবার জুতো পেটা, তৃণমূল নেতাকে রীতিমতন দৌড় করাচ্ছেন আমজনতা। প্রবল জনরোষ, প্রাণ ভয় দৌড় তৃণমূল নেতার। এই ছবি দুবরাজপুরের। হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী হিমাদ্রি। বাংলা একটা কথা আছে না, দৌড় করাবো, এই দৌড়টাই করাচ্ছেন। কিন্তু যাকে দৌড়টা করাচ্ছেন এর বিরুদ্ধে অভিযোগ কি, এর পরিচয়টা কি, কি করেছিলেন ওখানে? দেখো, একেবারে দুবরাজপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সাগরেদ, অর্থাৎ কাটমানিতে যে গ্রামবাসী এলাকার বাসিন্দারা যে অভিযোগ তুলছেন, কারো কাছে 10,000, 15,000, 20,000, 30,000 টাকা পর্যন্ত নিয়েছেন আবাস যোজনার বাড়ি তৈরি করার জন্য। এই সেই মেন লোক যে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিত কাউন্সিলরের হয়ে এবং সেই টাকাটা কালেক্ট করত। আজ এলাকার বাসিন্দারা যখন কাউন্সিলরের বাড়িতে যায়, তিনি বেপাত্তা। তারপরে কিন্তু সেই সাগরেদকে ধরে ফেলেন এবং সেখানে কিন্তু বেধড়ক তাকে মারধর করা হয়, জুতো পেটা করা হয় এবং খালি গায়ে তাকে ওই যে এলাকা কাউন্সিলরের যে এলাকা 6 নম্বর ওয়ার্ড, সেই 6 নম্বর ওয়ার্ডের একাংশ রাস্তায় তাকে দৌড় করানো হয়। প্রাণ ভয়ে তাকে খালি গায়ে দৌড়াতে সেখান থেকে বেরোতে দেখা যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে বিশাল বাহিনী আসে এবং বাহিনী তাকে উদ্ধার করে। এই যে ঘটনা ঘটছে সেটা কিন্তু এখানে প্রথম নয়, এর আগেও কিন্তু এই ধরনের ছবি আমরা দেখতে পেয়েছি। কিন্তু এই ধরনের মারধর, কাউন্সিলরের সাগরেদকে এইভাবে চটি পেটা, কখন তাকে কিল চর মারা, তারপর প্রাণ ভয়ে সেখান থেকে ছুটে পালিয়ে যাওয়া, এই সমস্ত বিষয়টাতে কিন্তু তৃণমূলের একাংশ নেতার এই মুহূর্তে কিন্তু একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে তারা। কারণ তৃণমূলের একাধিক নেতা কিন্তু এই কাজই করেছেন, কখনো আবাসের নামে, কখনো 100 দিনের কাজের নামে। এই ধরনের একাধিক যে সরকারি প্রকল্প, সেই সরকারি প্রকল্প থেকে কিন্তু টাকা নিয়েছেন তৃণমূল নেতারা। তারই বহিঃপ্রকাশ হচ্ছে এবং কোনো বিজেপির লোকজন কিন্তু এটা করছে না, এটা করছে একেবারে সাধারণ মানুষ, যারা সেখানকার ভোটার, যাদেরকে বঞ্চিত করা হয়েছে, তারা এই কাজ করছে। এরপর পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে, কোনো ক্রমে তাকে উদ্ধার করা হয়েছে। সঙ্গে থাকো, একবার সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। হিমাদ্রি যে কথা বলছিল, জনরোষ আছড়ে পড়ছে দুবরাজপুরে। একজন তৃণমূল কাউন্সিলর সাগরেদ, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, কাটমানি নেওয়ার অভিযোগ। কোনো কাজ করাতে গেলে আবাসের আবেদনপত্র জমা করলো, এখানে নাকি কাটমানি দিতে হতো, এমনটাই অভিযোগ। ছবিটা একবার দেখুন। আমরা দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি। টেলিভিশন পর্দার ডান দিকে যে ছবি দেখাচ্ছি দুবরাজপুরের ছবি, সেখানে তৃণমূল কাউন্সিলর সাগরেদ, তাকে আমজনতা দৌড় করাচ্ছে, তার আগে জুতোর বাড়ি মারে। পাশাপাশি কলকাতা পুরসভার 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পল্লে, তাকে গ্রেপ্তার করা হয় দলীয় কার্যালয় থেকে। পরের দিন তাকে যখন কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক সেই সময় তার উদ্দেশ্য জুতো ছোড়া হয়, জুতো দিয়ে চাটি মারা হয়। মার্ক করে দেখাচ্ছি আমরা এই দুটো ছবি, একটা কলকাতার ছবি আর একটা দুবরাজপুরের ছবি। মানুষের পয়সা নিচ্ছে, জনরোষ যা দেখতে পাচ্ছেন, দেখলেন আমরা, ঠিক আছে। 25,000, 30,000, কেউ 10,000 করে নিয়েছে, ঠিক আছে। এই টাকা ফেরত দিতে হবে, ঠিক আছে। এই টাকা ফেরত না দিলে কিন্তু জনরোষ থামবে না। ফাইগার ছিল আর কি, বলেছিল 4 তারিখ পরে তো দেখে নেবো এবং সব মা বোনকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করবো। সেই একটা জনরোষ তৈরি হয়েছে আজকে। এটা ছিল না বাড়িতে, দীর্ঘদিন লুকিয়েছিল, আজকে পেয়েছে, তারই একটা বহিঃপ্রকাশ ঘটেছে।
কথার বানে উন্নয়নের তীর মারতেন, কিন্তু তার কথা যে ভাওতা সেটা ভোট মেটার পর একটু একটু করে প্রকাশ পাচ্ছে। বিরল রোগে আক্রান্ত এক বাচ্চার দায়িত্ব নিয়ে প্রচার করেছিলেন, কিন্তু বাচ্চাটার জন্য আদৌ কিছু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? সেবাশ্রয়ের নামে শুধুই হয়েছে মিথ্যাশ্রয়। দেখুন TV9 বাংলার একটা এক্সক্লুসিভ রিপোর্ট। আমি এক কথার ছেলে, কথা দিয়ে কথা রাখি। আপনি দেখাতে পারবেন না আমি কোথাও কথা দিয়েছি, কথা রাখি। যা বলেন তাই নাকি তিনি করেন? সত্যি বলেছিলেন এই ছোট্ট বাচ্চাটির দায়িত্ব তার, চিকিৎসার দায়িত্ব, লেখাপড়ার দায়িত্ব। মনে পড়ছে ডায়মন্ড হারবারের সাংসদের? মনে পড়ছে নিজের ঢাক পেটানো প্রতিশ্রুতির এই বইয়ের কথা, বইয়ের পাতায় থাকা এই ছবিটার কথা? আমি এক কথার ছেলে, কথা দিয়ে কথা রাখি। আপনি দেখাতে পারবেন না আমি কোথাও কথা দিয়েছি, কথা রাখিনি। ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত সাতগাছিয়া বিধানসভা এলাকার ছোট্ট কৃতি বিরল রোগ আর্টারিও ভেনাস ম্যালফরমেশনে আক্রান্ত। সরকারি হাসপাতাল জানায় ওর চিকিৎসার অনেক খরচ, রাজ্যের বাইরেও যেতে হবে। অনেক আশা নিয়ে কৃতির বাবা মা ছুটে গিয়েছিলেন সেবাশ্রয়ের ক্যাম্পে। সাংসদ নিজে দেখা করলেন, সঙ্গে প্রতিশ্রুতি। ওখানকার লোকাল যে ওই মানে তৃণমূলের যারা নেতা আছেন তারা আমাকে একদিন কালীঘাটের অফিসে আমাকে আর আমার স্ত্রীকে নিয়ে গেলেন। ওখানে ডক্টর শান্তনু সেন বসে থাকতেন আর অয়ন ঘোষ দস্তিদার, ওরা দুজনেই বসে থাকতেন। তারপরে ওনাদের সঙ্গেই কথা হতো। মানে ওখানে দুবার যাওয়ার পরে আমার আর ভালো লাগতো না। আমার স্ত্রী এবার সে তো এটা বাচ্চার মা, তার কোনো রকম হয়তো এরমভাবে মনে হয়েছিল একটা আশার বুক বেঁধেছিল। আমার স্ত্রী প্রায় 20 থেকে 25 বার ওনার অফিসে হাঁটা। খবরের কাগজে ছাপা হলো, সাংসদ নিজের ঢাক পেটানো বইতে ছবিও ছাপলেন, কিন্তু কৃতির কপালে চিকিৎসার বদলে জুটল ভাওতা। ওনারা বারে বারে যেতে আমাকে একই গল্প শুনিয়েছেন। উনি আজ দিল্লি গেছেন, উনি বাইরে গেছেন, আপনি চিঠি দিন। আমি চিঠিও দিলাম, তারপরেও আমাকে শুনতে হলো, চিঠি দেওয়ার পরে শুনতে হলো উনি কিছু করবেন না। অবাক হয়ে গেলাম যে উনি যে এত বড় প্রতিশ্রুতি সবার সামনে দিলেন, ওটাকে নিউজ করলেন। হ্যাঁ, তো এটার মানে কি? আমি সাধারণ মানুষের কাছে গেছি, আমার এই বাচ্চার জন্য ভিক্ষা করেছি আমি। সাংসদের ভাওতা এতটা বিপাকে ফেলবে সেটা ওরা ভাবতে পারেননি। ছোট্ট মেয়েকে সুস্থ করতে ড্রাইভার বাবা ও নাছোড় মা রাস্তায় নামেন, জনতার দরবারে হাত পেতে চিকিৎসার খরচ জোটাতে। সেখানেও জুটল ব্যবসার তকমা। হবে নাই বা কেন? সবাই যে জানতেন সাংসদ চিকিৎসার টাকা দিচ্ছেন। মানুষের কাছে সাহায্য চাইতে গেলেও আমাকে বহু জায়গা থেকে শুনতে হয়েছে যে আপনারা তো অভিষেক ব্যানার্জির কাছ থেকে সাহায্য পেয়েছেন, উনি তো আপনাদের বাচ্চার পুরোপুরি দায়িত্ব নিয়েছেন, তাহলে কেন আপনারা আবার ক্রাউড ফান্ডিং করছেন, আপনারা আবার টাকা তুলছেন, আপনারা কি বিজনেস করছেন বাচ্চাকে নিয়ে? কিন্তু কেউ টের পাননি এক কথার সাংসদ সেবার নামে আসলে ভাওতা দিয়েছিলেন, ডায়মন্ড ভাওতা। তৃণমূলও থাকবে আবার জালিয়াতি থাকবে না, এটা আপনারা ভেবেছিলেন কি করে? এখন দেখুন কি হয়েছিল, পুরোটাই জালিয়াতি। মাটি খুঁড়ে তৃণমূল নেতাদের কোটি কোটি টাকা বেরোচ্ছে, কারোর বাড়ি দেখে চোখে ঝিলমিল লেগে যাচ্ছে, আর সেনাপতি নিজেকে বাঁচাতে ব্যস্ত। আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমার থেকে উত্তর নেবেন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ, যে অবৈধ অংশ মার্ক করে দেবে, উত্তর আমার থেকে নিয়ে যাবেন। যাক, এই গোটা ভাওতা পর্বটা যখন ঘটছে তখন তৃণমূল রাজ্যের ক্ষমতায়, রাজ্যে পালাবদল হয়েছে, কিন্তু তিনি এখনো তো সাংসদ। কথা রাখার সৎসাহস দেখাবেন? কৃতির পরিবার কিন্তু আর বিশ্বাস করতে রাজি নয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, উনি যদি আমাদের পাশে এসে দাঁড়ান, আমাদের বাচ্চাটার জন্য যদি একটু হেল্প করেন, তাহলে আমি খুব উপকৃত হই। কৃতিকে সুস্থ করতে এখনো অন্তত 30 থেকে 35 লক্ষ টাকার প্রয়োজন। কৃতির লড়াইয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে থাকুন আর না থাকুন, মানুষ ঠিক পাশে থাকবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। একটা মর্মান্তিক খবর আসানসোলে বেসরকারি স্কুলের পুলে ছাত্রের মৃত্যু রহস্য। সামার ক্যাম্প চলাকালীন সুইমিং পুলে ডুবে মৃত্যু হয় ছাত্রের। সেন্ট ভিনসেন্ট স্কুলের পুলে ষষ্ঠ শ্রেণীর ছাত্রের নিথর দেহ উদ্ধার। ওয়ার্ম আপ করার পর জলে নামতে অজ্ঞান, হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব অভিভাবকরা। কিভাবে ডুবে মৃত্যু হলো? সুইমিং পুলে নামার সময় ট্রেনার কি ছিল না?
কারি কারি টাকা তো ফি হিসেবে নেওয়া হচ্ছে, কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা সেটা কোথায়? এমনই একাধিক প্রশ্ন উঠছে। আসানসোলে বিখ্যাত ইংরাজি মাধ্যম স্কুল সেন্ট ভিনসেন্ট, এই স্কুলে সামার ক্যাম্পে সুইমিং চলাকালীন এক ছাত্রের ডুবে মৃত্যু। আদ্রিক হেলারিয়ান, ক্লাস 6-এর ছাত্র এবং 11 বছর তার বয়স। 35 জনকে নিয়ে ট্রেনার এই সময় সকাল থেকে তিনি ট্রেনিং দিচ্ছিলেন সেই সামার ক্যাম্পে সুইমিং পুলের ওপর, কিন্তু সেই সুইমিং পুলে ঘটে যায় দুর্ঘটনা। কিন্তু এই দুর্ঘটনা কেন ঘটলো? পর্যাপ্ত কি গার্ড বা পর্যাপ্ত ট্রেনারের ব্যবস্থা ছিল না, বা পর্যাপ্ত নজরদারি গাফিলতি ছিল? কি করে একজন ছাত্র সে সুইমিং চলাকালীন ডুবে যায় এবং তার মৃত্যু হয়, সে নিয়ে উঠেছে প্রশ্ন। ইতিমধ্যে আসানসোল দক্ষিণ থানা এই ঘটনা তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়না তদন্তের পর জানা যাবে শিশুটি জলে অসুস্থ হয়ে মারা যায় নাকি ডুবে মারা যায়, সে সমস্ত প্রশ্নগুলো রয়েছে। ইতিমধ্যেই এখানকার যিনি বিধায়ক রয়েছেন তিনি প্রতিনিধি পাঠিয়েছেন সেই মর্মান্তিক দুর্ঘটনার শিকার যে পরিবার তাদের পাশে, এবং উচ্চ পর্যায়ের যে যেন পূর্ণাঙ্গ তদন্ত হয়। স্কুলগুলি যেভাবে এই সামার ক্যাম্প চালাচ্ছে, মানে বিভিন্ন রেটে বা বিভিন্ন উচ্চ টাকা পয়সার বিনিময়ে, সেখানে কেন নজরদারি অভাব রয়েছে সে নিয়েও কিন্তু অভিভাবকরা প্রশ্ন তুলেছেন। এই ঘটনায় উদ্বেগ অভিভাবক এবং ছাত্রদের মধ্যে। আসানসোল থেকে ক্যামেরায় নীলাদ্রি পালের সঙ্গে চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, টিভি 9 বাংলা। কারণ এই ধরনের ইনসিডেন্ট হলো কেন, এটা না ওখানের পরিস্থিতি না দেখলে বোঝা যাবে না। এটা খুবই দুঃখজনক ঘটনা। আমরা টোটাল ভিনসেন্ট পরিবার এই বিপদটার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং এই গাফিলতিটা কোনখানে এসেছে সেটা দেখা হোক, এবং আমি আশা করব এই ধরনের ঘটনা যেন না ঘটে। क्या नेग्लिजेंस हुआ है और हॉस्पिटल की तरफ से क्या है, ये नहीं होना चाहिए। और इसमें विंसेंस तो माने टीचर्स रहते ही हमेशा के लिए, हम लोग सब साथ में ही हैं, हम लोग भी बच्चे करते हैं वापस। ऐसा कुछ नहीं कभी हुआ, कहीं ना कहीं वो स्कूल के स्टूडेंट हम लोग सेफ एंड साउंड हम लोग स्कूल से बाहर निकले। এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হবে। চৌরঙ্গী তৃণমূল কংগ্রেস বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে পৌঁছে গিয়েছেন সিআইডি আধিকারিকরা। তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হ্যান্ড রাইটিং এক্সপার্টকে নিয়ে পৌঁছেছেন সিআইডি। আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ গুহ, বিস্তারিত জানাবেন। সৌরভ, কোন মামলার পরিপ্রেক্ষিতে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তার বাড়িতে সিআইডির আধিকারিকরা? শ্রমিকটা প্রথমেই যেটা জানাই যে আজ দুপুরবেলা নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি আধিকারিকরা পৌঁছন। সেই সময় তিনি ঈদের উপলক্ষে একটি অনুষ্ঠানে বাড়ির বাইরে ছিলেন। সেই সময় ভিডিও কনফারেন্সে তাদের সঙ্গে তিনি কথা বলেন। কেন তার বাড়িতে সিআইডি পৌঁছেছে হ্যান্ডরাইটিং এক্সপার্ট নিয়ে, তার কারণ বিধানসভায় প্রথম দিন তিনি যে সই করেছিলেন সেই সইটা একটু বাঁকা হয়েছে, সেই সইটা মেলেনি। এই না মেলার জন্য বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি নয়না বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন, এবং তার পরিপ্রেক্ষিতে হ্যান্ড এক্সপার্ট নিয়ে সিআইডি তারা কিন্তু গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের এই বিধায়কের বাড়িতে। সব মিলিয়ে গোটা ঘটনাটিকে মনে করা হচ্ছে যে এটা মানে একটা হেনস্থা এবং টেরোরাইজ করবার জন্য গোটা বিষয় করা হয়েছে, এমনটাই মনে করছে তৃণমূল কংগ্রেস। আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বিষয়ে কথা বলবার জন্য কালীঘাট যাচ্ছেন নয়না বন্দ্যোপাধ্যায়। মানে সেখানে কি কোথাও কোনো রকম অনুমান করা হচ্ছে যে এই সইটা তার না হলেও হতে পারে, মানে এরকম কোনো অনুমানের জায়গায় কি রয়েছে? মানে হাজিরা খাতায় সই করবেন বিধায়ক নিজেই, সেই জায়গায় কি এরকম কোনো অনুমান বা এরকম কোনো অভিযোগ রয়েছে? এটাই মূল অভিযোগ। প্রিন্সিপাল সেক্রেটারি মনে করছেন যে এই সইটি তার নয়। নয়না বন্দ্যোপাধ্যায়ের যেটা বক্তব্য এটা তারই সই, কিন্তু বিধানসভার প্রথম দিন সই করতে গিয়ে সইটা একটু বিশদ বেঁকে যায়, এর ফলে সমস্যা হয়েছে। কিন্তু সামগ্রিকভাবে প্রিন্সিপাল সেক্রেটারি বিধানসভা কর্তৃপক্ষ তাদের যেটা বক্তব্য যে এই সইটি তার নয়, এই সন্দেহের জায়গা থেকেই কিন্তু তার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছে বিধানসভা কর্তৃপক্ষ। একদম সৌরভ, তোমার কাছে আমি আরো একটা বিষয় জানতে চাইবো যে নয়না বন্দ্যোপাধ্যায় বিধানসভায় প্রথম দিন যে দিনের সই প্রসঙ্গে এই কথাটা উঠছে, অভিযোগ উঠছে, সেই দিন তিনি উপস্থিত ছিলেন কিনা সেই তথ্যটা কি কারোর কাছে রয়েছে বা সূত্র মারফত সেই সংক্রান্ত কোনো খবর পাওয়া যাচ্ছে কি? দেখো, প্রথম দিন তোমার মনে থাকবে যে প্রথম দিন যেদিন স্পিকার নির্বাচন হয়, প্রোটেম স্পিকার যেদিন সবাইকে শপথ বাক্য পাঠ করাচ্ছিলেন, সেদিন নয়না বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন এবং তারপরে স্পিকারের নেতৃত্বে প্রথম দিনের যে অধিবেশন হয় সেদিনও তিনি গিয়েছিলেন। সেখানে সই করতে গিয়ে তিনি বিধানসভার যে আসনে বসে সই করেন, এই সইটা ঈষৎ বেঁকে যায় এবং এর জেরে বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারির মনে হয় এই সইটির
তার মূল সইয়ের সঙ্গে মিলছে না। আচ্ছা। সেই জায়গা থেকেই পুলিশের দ্বারস্থ হয়েছেন তারা। একদম সেই এবং তার ভিজুয়ালটাও আমরা পরিপ্রেক্ষিতে দেখাচ্ছি যে প্রোটেম স্পিকার তাপস রায় তিনি শপথ বাক্য পাঠ করাছিলেন, নয়না বন্দ্যোপাধ্যায় তিনি উঠে গিয়ে শপথ নিলেন, সেই ভিজুয়ালটাও আমরা দর্শকদের সামনে তুলে ধরছি। কিন্তু এই সই নিয়েই প্রশ্ন তুলেছেন বিধানসভার প্রধান যিনি সচিব রয়েছেন তিনি। আসলে নয়না বন্দ্যোপাধ্যায় অন্য দিনের সইয়ের সঙ্গে এই দিনের সইটা মিলছে না, সেই কারণে সিআইডির হ্যান্ড রাইটিং এক্সপার্ট এই মুহূর্তে পৌঁছে গিয়েছে নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। কাল কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হচ্ছেন সূত্র মারফত সেই খবরই পাওয়া যাচ্ছে। নয়না বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হচ্ছেন আগামীকাল। এই বিষয়টা একটু ক্লিয়ার হতে চাইবো যে নয়না বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হচ্ছেন মানে ঠিক কি কারণে, মানে এই অভিযোগটাকে সামনে রেখে ওইখানে দ্বারস্থ হওয়ার কারণটা কি? গোটা ঘটনাটি দুপুরবেলা ঘটবার পরে নয়না বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টি বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে জানান। শোভনদেব চট্টোপাধ্যায়কে যাবতীয় ডকুমেন্টসও তিনি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন। এরপর শোভনদেব চট্টোপাধ্যায়ের পরামর্শে আগামীকাল কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি যাবেন মূলত আইনি পরামর্শ নেওয়ার জন্য, কারণ গোটা বিষয়টি কিন্তু আইনি জায়গায় চলে গেছে। এবং যেহেতু এটা তদন্তকারী অফিসার সিআইডির অফিসাররা আসছে, আগামী দিনে কোন পথে তিনি পদক্ষেপ নেবেন এটা দলের সঙ্গে আলোচনার জন্যই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার জন্য কালীঘাট যাচ্ছেন আগামীকাল। একদম সৌরভ, একটা বিষয় যে সইটা সকলের সামনেই করা হয়েছে, নয়না বন্দ্যোপাধ্যায় করেছেন, সেই সইটা নিয়ে প্রশ্ন তোলা, সেই সই নিয়ে হ্যান্ডরাইটিং এক্সপার্ট নিয়ে সিআইডি পৌঁছে যাওয়া, এই বিষয় এই ধরনের ঘটনা তো নজিরবিহীন বলা যেতে পারে। একেবারেই নজিরবিহীন, বাংলার রাজনীতিতে এটা একটা নজিরবিহীন ঘটনা যে একজন বিধায়ককে বলা হচ্ছে যে তার সই কর্তৃপক্ষ, বিধানসভা কর্তৃপক্ষ মনে করছে যে তার সইটি এটা তার মূল সইয়ের সঙ্গে মিলছে না। এই জায়গা থেকে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং সেখানে তদন্তকারী সিআইডি অফিসাররা যাচ্ছে ভবানী ভবনের। এই ঘটনা নয়না বন্দ্যোপাধ্যায়ের 17 বছরের বিধায়ক জীবনে তো বিরল বটেই, বাংলার রাজনীতিতেও কিন্তু এই ঘটনা খুবই বিরল। তৃণমূল কংগ্রেস ব্যাখ্যা করছে যে এটা ভয়ভীতির একটা পরিবেশ তৈরি করতে চাইছে বিজেপি তাদের ওপরে। সেই জায়গা থেকেই এই ভয়ভীতির পরিবেশ তৈরি করবার জন্যই এই ধরনের তুচ্ছ বিষয় নিয়ে আইনের দ্বারস্থ বা তদন্তকারী অফিসারদেরকে কাজে লাগানো হচ্ছে। একদম সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। নজিরবিহীন ঘটনা, বিধানসভায় হাজিরা খাতায় যে সই রয়েছে নয়না বন্দ্যোপাধ্যায়, সেই সই ঈষৎ বেঁকে গিয়েছে, এই অভিযোগ করছেন বিধানসভার প্রধান সচিব। এবং সেই অভিযোগকে মাথায় রেখে হ্যান্ডরাইটিং এক্সপার্ট নিয়ে সিআইডি আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন। যদিও নয়না বন্দ্যোপাধ্যায় তিনি আইনিভাবে এই বিষয়টি সামাল দেবেন এরকমই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। যে সই প্রত্যেকের সামনে করা হয়েছে, প্রোটেম স্পিকার তিনি শপথ বাক্য পাঠ করান, নয়না বন্দ্যোপাধ্যায় শপথ বাক্য পাঠ করার পর তিনি 4টি জায়গায় সই করেছেন, কিন্তু কোথাও একটা সই হাজিরা খাতায় যে সইটা, সেই সইটা ঈষৎ বেঁকে গিয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই হ্যান্ডরাইটিং এক্সপার্ট নিয়ে সিআইডি পৌঁছে গিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। সজল বাবু, এই ধরনের ঘটনা তো আমরা আগে কোনোদিনও দেখিনি যে একটা সই যেটা সকলের সামনেই নয়না বন্দ্যোপাধ্যায় করেছেন, সইটা ঈষৎ বেঁকে গিয়েছে বলে সিআইডি হ্যান্ডরাইটিং এক্সপার্ট নিয়ে পৌঁছে গিয়েছেন এবং বিধানসভার প্রধান সচিবের অভিযোগের ভিত্তিতে। দেখুন, অভিযোগের ভিত্তিতে গেছে মানে দুর্নীতিটাকে এমন জায়গায় পৌঁছেছে, এখন এরা প্রক্সি সিগনেচার করছে, এটাও হতে পারে। আমি দায়িত্ব নিয়ে বলছি এটা পুরসভায় হয়, কলকাতা পুরসভায় এটা হয়, কলকাতা পুরসভায় এটা হয়। আর একটু অপেক্ষা করুন, সত্যিটা বেরিয়ে আসবে 2-1 দিনের ভেতরে। আর কাউকে তো যাচাই করতে যাওয়া, পরীক্ষা করতে যাওয়া মানে তাকে তো অ্যাকিউজ করা নয়। যদি তিনি না করে থাকেন তাহলে একরকম, আর যদি তিনি না করে থাকেন তারটা কে করলো, সেটা তো নয়না দেবীর জন্য বিপজ্জনক। তার মানে শুধু একটা কোথাও বিষয় রয়েছে, মানে আগের সইগুলো কার, সেই একটা বিষয়, কারণ সকলের সামনে যে সইটা তিনি করেছেন সেই সইটা ঈষৎ বাঁকা, কারণ সেই সইটার সঙ্গে আগের কোনো সই মিলছে না। তার মানে কোথাও একটা লুপহোল তৈরি হচ্ছে, সেটা নয়না দেবীর আমার মনে হয় সহযোগিতা করা উচিত। যে ওনার সই কেউ করে নিচ্ছে মানে সবচেয়ে বেশি আতঙ্কে থাকার কথা তো ওনার। আর উনি যদি মানে কোন রকম সই ট্যাম্পারিং করেন, এক সময় সই অন্য সময় করেন, তার দায়িত্ব তো ওনাকেই দিতে হবে। এই ঘটনা নিয়ে তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আগামীকাল কালীঘাটে যাচ্ছেন নালিশ করতে। না না, সে কালীঘাটে কেন, উনি তারাপীঠেও যেতে পারেন, তাতে কি গেল? সে তো নালিশ করার অধিকার সবার আছে। উনি নালিশ করতে কোর্টে না গিয়ে মহা মুশকিলের কথা, ওনার তো উচিত ছিল কোর্টে যাওয়া।
ওনার তো উচিত ছিল ডিসমিস করার তাকে। ধন্যবাদ।